রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। বাড়ি নিস্তব্ধ, যেন প্রতিটি দেওয়াল গিলে রেখেছে দিনের সব শব্দ। পরি রান্নাঘর থেকে ট্রে ভর্তি গরম করা খাবার হাতে নিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। চোখে ক্লান্তি, কিন্তু মনের ভেতর শুধুই গুঞ্জন। আজকেও ফিরল না এখনো? কোথায় গেলেন উনি? কোথায় থাকে এতক্ষণ? ওর শরীর আজ ভালো লাগছে না একদম। মাথাটা ভার, বুকের ভেতর যেন হাহাকার করছে, আর নিজেই যেন নিজেকে দায়ী করছে। এই বাড়িতে আসার পর থেকেই একটা না একটা ঝড় বয়ে যাচ্ছে। সব কিছুতেই কি আমি দায়ী? হয়তো আপু ঠিকই বলেছিল, আমি ওর ভালোবাসা কেড়ে নিয়েছি। সেহরান এখনো ফেরেনি। গলার নিচে কেমন যেন এক খচখচে যন্ত্রণা, নাকি অস্থিরতা হচ্ছে। পরি ঠিক বুঝতে পারছে না। ও ট্রেটা হাতে নিয়ে ধীরে ধীরে করিডোর পেরিয়ে নিজের ঘরের দরজায় পৌঁছানোর আগেই সেলিম সাহেবের রুমের বাহিরে থেমে যায়। হঠাৎ ভেতর থেকে ওর মামুনির কথায়, ও না চাইতেও কথাগুলো ওকে থামিয়ে দেয়। সেলিম খান আর সেজুদি খানের রুমে তখন পিন পতন নীরবতা। বাহিরের বাতাসে জানালার পর্দা একটু দুলে উঠলেও ভেতরের ভারী নিস্তব্ধতা কিছুতেই নড়ছিল না। সেলিম খান ঠান্ডা গলায় বলেন, এত রাতে এখানে কেন এসেছো সেজুতি? সেজুতি খান কয়েক সেকেন্ড চুপ করে থেকে নিজের গলার সুর থিতিয়ে নেন। তারপর শান্ত কিন্তু মরমে বেঁধে যাওয়া কণ্ঠে বলেন, আপনি জানেন, আমি কোনো প্রয়োজন ছাড়া আপনার সামনে আসি না। এই 27 বছরের দাম্পত্যে আমি বুঝে গেছি, আপনার সময়, আপনার করুণা, আপনার দৃষ্টি সবই ছিল আমার অনুপস্থিতিতে অন্যদের দখলে। শুধু আমিই ছিলাম অনাহূত, অদৃশ্য, অমর্যাদিত। সেলিম খান একবার ভালো করে তাকান সেজুদি খানের মুখে। বয়স থেমে গেছে কোথাও, হয়তো 47 বছরে, অথচ মুখের বয়সে তেমন ছাপ নেই। ত্বক এখনো নিস্তরঙ্গ, কিন্তু চোখের কোণায় জমে থাকা বিষণ্ণতা যেন কোনো রূপচর্চার ছোঁয়ায় মুছে যাওয়া নয়। ভেতরের শূন্যতাই চোখে মুখে জমে রয়েছে। চোখ দুটো যেন এখন চিরন্তন আক্ষেপের উপত্যকা, যেখানে ভালোবাসা আসেনি কোনোদিন, তবু বিরহ প্রতিটি কোণে তার পদচিহ্ন রেখে গেছে। সেলিম খান দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করলেন। কি বলতে চাও? সেজুদি খান এবার আর চুপ থাকেন না। অনেকদিন জমে থাকা নদীর বাঁধ যেন ভেঙে পড়ে। 20 বছর বয়সে বাবা আপনার হাতে তুলে দেন আমাকে। আমার শ্বশুর মশাই নিজে গিয়ে আমাকে নিয়ে আসেন এই ভাঙা সংসারটাকে জোড়া লাগানোর জন্য। গরিব ঘরের মেয়ে আমি। বাবার ভাইয়ের যেন কোনো কষ্ট না হয়, এই ভেবে কিছু না জেনেই রাজি হয়েছিলাম। হয়তো আপনার সুদর্শন মুখের মায়াতে পড়েছিলাম। জানতাম আপনি বিবাহিত আর 2 সন্তানের পিতা। তবুও একটা কৌতূহল ছিল, প্রথম স্ত্রী জীবিত থাকতেই আপনি দ্বিতীয় বিয়েতে রাজি হলেন কেন? পরে জানতে পারি আপনার প্রথম স্ত্রী ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তিনি আপনাকে জোর করেছিলেন দ্বিতীয় বিয়ে করতে, যাতে করে তিনি থাকতেই আমাকে শেখাতে পারেন সংসারের দায়িত্ব আর সন্তানদের আদর করে বড় করা। একটু থেমে চোখের জল মুছে আবার বলেন, এই বাড়িতে এসে পেয়েছিলাম আপনার প্রথম স্ত্রী, আপনার একমাত্র ভালোবাসা সায়রা আপুকে। একজন অসাধারণ নারী। সতীনের সংজ্ঞা কিভাবে ভেঙে দিতে হয় উনি তা বাস্তবে দেখিয়েছেন। আমাকে নিজের করে নিয়েছিলেন। আর আপনাদের কলিজার টুকরো 5 বছরের সায়ারা আর 3 বছরের ছোট্ট সেহরান, ওদেরও আমার হাতে সঁপে দিয়েছিলেন। আমিও ভালোবেসে ওদের আপন করেছি, কিন্তু আপনি? তার কণ্ঠে আবারও কাঁপুনি। আপনি তখনই বলে দিয়েছিলেন, আমি আপনার স্ত্রী হব ঠিকই, কিন্তু কখনো স্ত্রী সুলভ অধিকার পাবো না, আর কখনো যেন আমার নিজের কোনো সন্তান না হয়। এটাই ছিল আপনার শর্ত। আমি তা মেনেও নিয়েছিলাম। নিজেকে ভেঙে গড়েছিলাম শুধু আপনাদের সন্তানের মা হয়ে ওঠার জন্য। কিন্তু আল্লাহ বোধহয় অন্য কিছু চেয়েছিলেন। আমি আমার প্রতিজ্ঞা ভাঙিনি, কিন্তু আপনি? এইবার সেজুতির গলা ভেঙে যায়। কান্নার শব্দ আটকে গেলেও চোখের জল গাল বেয়ে নেমে আসে। নিজেকে শক্ত করে নিয়ে বলে ওঠেন, সেহেরিসের জন্মটা আপনি আজও ভুল বলে ভাবেন। পরিচয়টা দিয়েছেন, দায়িত্বও নিয়েছেন, কিন্তু মেনে নেননি আজও। ওর অস্তিত্বটাকেই আপনি অস্বীকার করেন। ঘরের বাতাস যেন হঠাৎ আরো ভারী হয়ে ওঠে। কোনো উত্তর আসে না সেলিম খানের দিক থেকে, শুধু নীরবতা আরো গাঢ় হয়। আর সেজুতির গলায় লেগে থাকা অভিমান পুরো ঘরটাকে ডুবিয়ে দেয় একরাশ কষ্টের স্রোতে।
সেজুদি খান চোখের জল গোপন করার বৃথা চেষ্টাই বলেন, আমি তবুও কোনোদিন কোনো অভিযোগ করিনি। সায়ারা আপা ছিলেন, তাই হয়তো সেহেরিস এসেছিল আমার কোলে, কারণ উনিও তো আমার মতোই একজন নারী ছিলেন। নারীত্বের ভাষা, বুকচাপা যন্ত্রণা আর নিঃশব্দ ত্যাগের পাঠ আমাদের দুজনের অভিন্ন ছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি আবারও বললেন, তবু আমাদের মেয়েটা। সাইয়ারার অসময়ে বিয়ে হলো, আবার অসময়ে চলেও গেল, শুধুমাত্র আপনার একটা ভুল সিদ্ধান্তে সব শেষ হয়ে গেল। মেয়ের এই শোক আর তার পরপরই আপার সেই আকস্মিক বিদায়, এই দুই মৃত্যুর পর যেন মাথার ওপর দুই পাহাড় ভেঙে পড়েছিল। সবচেয়ে বেশি যে চুরমার হয়ে গিয়েছিল সে ছিল আমার ছেলে শেহরান। মাত্র 19 বছর বয়সে সেই ছেলেটা মায়ের কোল হারালো, বোন হারালো, পরিবার হারালো। আর আপনি তখন কি করলেন? ওকে পরিবার থেকে দূরে সরিয়ে রাখলেন। ওকে আমেরিকায় পাঠিয়ে দেওয়াটাই বোধহয় শ্রেয়, সেটাই ভাবলেন। অথচ ওর তখন সব থেকে বেশি প্রয়োজন ছিল আমাকে, ওর এই ছোট আম্মুকে। ছেলেটা আমার উপরে অভিমানে এখনো আমার সাথে কথা বলে না, শুধু আপনার জন্য। কিন্তু আপনি জানেন না, ভালো চাওয়ার নাম করে আপনি ওর সর্বনাশটাই ডেকে এনেছেন। সেলিম খান এতক্ষণ চুপ করে ছিলেন, এবার ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি করেছে শেহরান? সেজুদি খান এবার চোখ মেলে তাকান। তার কণ্ঠে না রাগ না কষ্ট, এক অদ্ভুত নিঃশব্দ চাপা প্রতিবাদ। আপনি জানেন শেহরান কেন পরীকে বিয়ে করেছে? তার ধারণা সাইয়ারার মৃত্যুর পেছনে দায়ী পরীর ভাই আরিয়ান। সে এটা বিশ্বাস করে সাইয়ারার মৃত্যুর প্রতিশোধ নিতেই সে আমাদের পরীকে বিয়ে করেছে। আর এই সব অন্যায় অনুভব, এই অন্ধকার প্রতিশোধের শিকড় গাথা কার মনে জানেন? আপনার ভেতরেই। আপনি ওকে কখনোই শেখাননি ভালোবাসা মানে দখল নয়, প্রতিশোধ নয়। আপনি ওর সামনে শুধু অভিমান আর শূন্যতার চিত্র এঁকে রেখেছেন। তার চোখে চিকচিক করছিল কান্নায়, কিন্তু কণ্ঠে আগুনের মতো দগ্ধ। আমি আমার ছেলেকে এই অন্ধকারে ডুবে যেতে দিতে পারবো না। আমি আরেকবার আমার মেয়ের মতো করে কাউকে হারাতে পারবো না। পরীর মতো নিষ্পাপ মেয়েকে আগুনে নিক্ষেপ করতে পারবো না। প্লিজ কিছু করুন। সেলিম খান এবার মাথা নিচু করে বলেন, তুমি যা বলছো তা আংশিক সত্য। সেজুদি খান চমকে তাকান। তার দৃষ্টিতে একসাথে কৌতূহল, ভয় আর ক্ষীণ আশা। সেলিম খান ধীরে ধীরে বলেন, হ্যাঁ, আমি জানি শেহরান পরীকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। অনেক আগেই সেটা বুঝেছি। ওর ভেতরে রাগ থাকতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে, বোন আর মাকে হারানোর কষ্ট থাকতে পারে। কিন্তু বিশ্বাস করো, পরীর এক বিন্দুও কষ্ট সে সহ্য করতে পারে না। ও পরীর ক্ষতি করবে না। শেহরান আমার কাছেই এসেছিল পরীকে চাইতে। আমি ওর চোখে সেই উন্মাদনা দেখেছি। একরকম পবিত্র দখলদারিত্ব ছিল, যেখানে ভালোবাসা আর ক্রোধ একসাথে শেকড় গেড়েছে। তুমি চিন্তা করো না সেজুতি, আমি ওকে দেখেছি। তারপর তিনি একটু থেমে সেজুতির সামনে এসে টানটান হয়ে দাঁড়ালেন, কণ্ঠে অদ্ভুত এক কোমলতা, যেটা সেজুতি কোনোদিন প্রত্যাশা করেনি। হ্যাঁ, আমি তোমাকে স্ত্রী হিসেবে কখনো মেনে নেইনি, এটা সত্য। কিন্তু বিশ্বাস করো, আমি আমার দুই ছেলেকে সব থেকে বেশি ভালোবাসি। তাদের ভালোবাসতে গিয়ে আজ তোমার কাছেও পৌঁছাতে চাই। সায়ারা আমার ভালোবাসা ছিল ঠিক, কিন্তু তুমি তুমি হয়ে উঠেছিলে আমার মায়ার আশ্রয়। আমি আজও তোমায় পুরোপুরি চাই, তবু বলিনি কখনো। তুমি নিজেই আমাকে দূরে ঠেলে দিয়েছ। আমি তোমাকে অনেক আগেই মেনে নিয়েছিলাম, কিন্তু তুমি আমায় প্রত্যাখ্যান করেছিলে বারে বারে। তবে এখন তো আমাদের বয়স হচ্ছে সে যদি, আর কোনোদিন অভিমানে আর কতদিন জড়িয়ে থাকবো বলো? সেজুতি খান কাপা চোখে তার দিকে তাকান, শব্দহীন হয়ে যান। চোখ থেকে গড়িয়ে পড়ে দীর্ঘদিনের গোপন অভিমান। মনে মনে উচ্চারণ করে, তবুও আজও আপনি আমায় ভালোবাসেননি। এই ব্যর্থতা বোধহয় আমারই। আর এই সব কিছু, এই বহু বছরের ইতিহাসের মতো পেঁচানো, তীব্র অথচ সংবেদনশীল মুহূর্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে এক নিঃশব্দ সাক্ষী হয়ে শোনে পড়ি। দরজার বাহিরে দাঁড়িয়ে তার বুকের ভেতরে যেন কোনো শব্দ নেই, শুধু স্তব্ধতা, বিস্ময় আর অভিমানে টইটুম্বুর এক প্রশ্ন, এত কিছু তো জানতাম না,
কখনো কেউ কিছু বলেনি। ভাইয়া আর আপু তো শুনেছি একটা দুর্ঘটনাতে মারা গেছে। তাহলে শেহরান এত কিসের রাগ পুষে রেখেছে? জিজ্ঞেস করেও তো কোনো লাভ নেই, কিছুই তো বলবে না। পরি পাথরের মতো নিঃশব্দে ফিরে যায় নিজের রুমে। পা দুটো যেন আর চলছে না, ও যেন ভেসে যাচ্ছে। হাতে ধরা ট্রেটা অজান্তেই টেবিলের কোণে রাখে, কিন্তু দৃষ্টি থেমে থাকে শূন্যে। ওর মনের ভেতরে শব্দ করে বাজতে থাকে একটাই প্রশ্ন, তবে কি আমার বিয়েটাও একটা প্রতিশোধ ছিল? কিন্তু কিসের প্রতিশোধ? চোখে জল আসে না, তবুও বুকটা ভার হয়ে ওঠে। ও আয়নায় নিজের মুখটা দেখে, কিন্তু চেনা মনে হয় না আর। নিজেকেই বলে, কিন্তু এতে আমার কি দোষ? কিন্তু হঠাৎই রুমের একটা গন্ধ স্পষ্ট টের পায়, সিগারেটের তীব্র কড়া গন্ধ। কিছু একটা ঠিক নেই মনে হলো। রুমটা কেমন যেন নিঃশব্দ, বাতাসটা জমাট। পরি সতর্ক হয়ে তাকায় রুমের চারিদিকে, কেউ নেই। চোখ দিয়ে খোঁজে শেহরানকে। উনি গাড়ির তো কোনো আওয়াজ পাইনি। তখনই চোখ যায় ব্যালকনির দিকে। ধীরে ধীরে ও ব্যালকনির দিকে এগিয়ে যায়। সেখানেই শেহরান বসে আছে, স্লেট রঙা আরাম চেয়ারে, সাদা শার্টের হাতাটা গোটানো, হাতে ধরা জ্বলন্ত সিগারেট, চোখে অন্ধকার। তার চেহারা শান্ত নয়, এমনকি নিস্তরঙ্গও নয়। তা যেন এক ধরনের ধ্বংসাত্মক প্রশান্তি। শেহরান একটা আরাম কেদারায় হেলান দিয়ে বসে, এক হাতে জ্বলন্ত সিগারেট আর অন্য হাত রাখা কপালের ওপরে। ধোঁয়ার ঘূর্ণি তুলে উঠেছে অন্ধকার আকাশের দিকে। পরীর শরীরটা ঝাঁকিয়ে ওঠে। এই চেহারা সে চেনে। এই অন্ধকারে শেহরান মানেই কিছু একটা ঠিক নেই। পরী আর এগোয় না, চুপচাপ পেছনে ফিরতে চায়। ঠিক তখনই, ডোন্ট গো পরি। শেহরানের সুর একদম ঠান্ডা, কিন্তু ভেতরের ছাই চাপা আগুন। পরীর পা থেমে যায়। কাম ওয়াইফি। ব্যাস, পরীর পা থেমে গেল। ওর পিঠ বেয়ে একটা শীতল হাওয়া বয়ে গেল, যেন কেউ ঠান্ডা ধাতব কিছু ছুঁয়ে দিল তার হাড়ের ভেতর। ধীরে ধীরে পা বাড়ায় সে, চাপা নিঃশ্বাসে, শব্দহীন ভয়ের শরীরে। শেহরান তখনও চোখ বুজে বসে আছে, কিন্তু পরীর উপস্থিতি সে টের পায়। চোখ খুলে তাকায়। তার দৃষ্টি ওজন অনেক ভারী। এক ইশারায় পাশে বসতে বলে। পরী নিঃশব্দে পাশে বসে পড়ে, চোখ নিচু, ঠোঁট আঁচড়ে ধরে রাখা। শেহরান এবার ধীরে ধীরে বলে, স্কোয়াড অফ মাই ওয়াইফ। পরে কিছুই বলে না, মাথা আরো নিচু করে। শেহরান এবার সিগারেটের ধোঁয়া একেবারে ওর মুখের সামনে ছাড়ে। আই হেট লায়ার্স পরি। পরি চোখটা বন্ধ করে ফেলে, ঠোঁট কাঁপে। কিন্তু ও জানে এই রাতে আর কিছুই সহজ নয়। শেহরান অনেকক্ষণ চুপচাপ বসে থাকে, তারপর হঠাৎ করে উঠে ওর পেছনে আসে। চুলের গোছা এক হাতে ধরে নিজের মুখের কাছে টেনে আনে, যেন বোঝার চেষ্টা করে কিছু। ভালোবাসা না, না বিশ্বাসঘাতকতা। আরেক হাত দিয়ে ওর দুটি হাত পেছনে বাঁধার মতো করে ধরে রাখে। দুজনের কারোর কোনো কথা নেই, শুধু দম আটকে থাকার শ্বাস। পরি একটুও নড়ে না, কিন্তু ওর চোখে জল জমে, ওর বুকটা ধড়ফড় করতে থাকে। শেহরান এবার পরীর ঠোঁট নিজের ঠোঁট দিয়ে চেপে ধরে। শুধু ঠোঁট চেপে ধরা নয়, চাপা অভিমান আর অভিযোগে দগ্ধ এক রকমের দখল। সিগারেটের ধোঁয়া ঠোঁটের মাঝ থেকে সরাসরি ঠেলে দেয় পরীর মুখে। পরী ফুসফুসে বাতাসে জ্বলে ওঠে, নিজেকে ছাড়াতে চায় কিন্তু পারে না। ধীরে ধীরে শেহরান ওর ঠোঁট ছেড়ে দেয়। পরী কাশতে থাকে, চোখ থেকে জল গড়িয়ে পড়ে। হঠাৎই পরী চিৎকার করে বলে, আমি এভাবে থাকতে পারছি না, মুক্তি দিন, কষ্ট হচ্ছে। শেহরান জোরে হেসে ওঠে, চোখে কেবলই তীব্র নির্লজ্জ আগুন। হোয়াই? বিকজ হি টাচড ইউ বেটার। অবশেষে শেহরান হাঁটু গেড়ে পরীর সামনে বসে পড়ে। নিঃশ্বাস টেনে থেমে গিয়ে বলে, অপরাধটা জানতে চাইবি না? আমি কি এমন করলাম যার জন্য এভাবে আমার থেকে নিজেকে সরিয়ে রাখছিস পরি? পরি তাকায়, একজোড়া ভয়ার্ত চোখ, জিজ্ঞাসা নেই, তবুও উত্তর চায়। শেহরান এবার ওকে টেনে নিজের কাছে আনে, গলা ঝাঁঝালো করে ফিসফিস করে বলে, সত্যি করে বলতো পরি,
আমি কি তোকে স্যাটিসফাইড করতে পারছি না, যেটা শেহরিশ পারে? সেই মুহূর্তে পরীর মনে হলো কেউ যেন ফুটন্ত তেল ঢেলে দিল কানের ভেতর। শরীর পুড়ে গেল না ঠিকই, কিন্তু মনটা গলে গলে নামতে লাগলো। সে গলা চড়িয়ে বলে উঠল, থেমে যান প্লিজ, থেমে যান, আমি আর শুনতে পারছি না। কিন্তু শেহরান হেসে ফেলে, একটা তির্যক বিষাক্ত হাসি, ঠোঁটের কোণে ধোঁয়ার মতো হালকা, কিন্তু চোখে খেলা করে অন্ধকার। ও তোকে টাচ করতে পারে, আর আমি করলেই দোষ? ফেয়ার এনাফ পরি, ওয়েল ডান ওয়াইফি। তার কণ্ঠ যেন এক ভয়ানক প্রশ্রয়, তাচ্ছিল্য আর অভিমানের মাঝখানে একটা গভীর শূন্যতা। পরি নিঃশব্দে কাঁদে, কিন্তু ওর নীরবতা সবকিছু বলে দেয়। সেহরান হয়তো সেটা বোঝে, তবু না বোঝার ভান করে। পরি চোখটা এবার আর ভিজে নয়, তীব্র হয়ে ওঠে। সে অভিমানে এতটাই তখন চুপ ছিল, সে এবার ঠোঁটের কোণে এসে দাঁড়িয়ে গেল। ও নিজেকে ছাড়িয়ে নিল সেহরানের বাহু থেকে, খুব আস্তে কিন্তু গাঢ়। আমাকে ছোট করতে চাইলে প্রকাশ্যেই করতে পারতেন, এমন ঘৃণা নিয়ে ছোবেন না আমাকে। ওর গলা কাঁপছিল, কিন্তু কথাগুলো ছিল ছুরির মতো ধারালো। সেহরান স্তব্ধ হয়ে যায়। পরি মুখটা তুলে তাকালো ওর দিকে, চোখে জল নেই, কিন্তু চোখ ফুটছে। আপনি জানেন, আমি কাউকে কাছে আসতে দেই না, শুধু শেহরিশ ভাইয়ার নাম। কেন আমাদের মাঝে কোনো, কেন আনলেন? উনি আমার প্রতি স্নেহশীল, তাতে আপনার এত সমস্যা? সেহরান এবার দাঁড়িয়ে পড়ল, ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিল। কোনো এক অপরাধ বোধ কি ওকে গ্রাস করছিল, নাকি পুরোটাই একটা অহংকার? পরি বলল, আমি মানুষ, কোনো কাগজের পুতুল না যে যখন খুশি ছিঁড়ে ফেলা যায়। আপনি নিজের রাগের উপশম খোঁজেন শুধু আমার শরীরে। আমি কি শুধু আপনাকে প্রমাণ দেবার জন্য এখানে আছি? সেহরান ক্রোধ নিয়ে তাকিয়ে থাকে পরীর দিকে। একটা ঝোড়ে একটা ঝড়ো হাওয়ার মতো করে পরীর কণ্ঠে বয়ে চলেছে, আপনার কাছে আমাদের এই সম্পর্কের মানেটা কি? সন্দেহ, অধিকার আর অবিশ্বাস? সেহরান এবার ধীরে ফিরে তাকায় ওর দিকে, চোখ দুটো লাল, কণ্ঠ চাপা ক্ষোভ নিয়ে বলে, তুই শুধুমাত্র আমার অধিকার। পরি থমকে যায়, কিছুই বলে না। এক মুহূর্ত তাকিয়ে থাকে, কণ্ঠে স্তব্ধতা জমে যায়, তারপর বলে, তাহলে এক কাজ করুন সেহরান, আমাকে ছুঁয়ে দেখার আগে নিজের বুকেরটা ছুঁয়ে দেখুন। সেখানে ভালোবাসা আছে নাকি শুধু দখল? কিছুক্ষণ পরে রাত গভীর হয়, ঘর নিস্তব্ধ। সেহরান পরীর প্রত্যেকটা কথার বিপরীতে ওর সামনে এসে দাঁড়ায়, চোখ লাল, গলার স্বর যেন ধাতব। একটুও ভূমিকা না করে ওর হাতটা ধরে জোরে টেনে নেয় রুমের ভেতরে। পরীর ঠোঁট থেকে অস্পষ্ট চিৎকার ছিটকে আসে, আপনি করছেনটা কি? গুড ট্রাই। পরি আবার বলছি, আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করিস না, দিস টাইম ইটস নট গনা ওয়ার্ক। সেহরানের কণ্ঠে আগুন। পরীকে টানতে টানতে ওয়াশরুমে ঢোকে, শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দেয়। গায়ে ঠান্ডা পানি পড়তে থাকে। পরীর শরীর কেঁপে ওঠে ঠান্ডায়, অপ্রস্তুত ভাবে বলে, থামুন না প্লিজ। কিন্তু সেহরান কিছুই শুনছে না। হাত তুলে ওর ঘাড় থেকে এক টানে ওড়নাটা সরিয়ে ফেলে দেয়। যেখানে শেহরিশের হাত পড়েছিল সেখানে আঙ্গুল চালিয়ে ঘষতে থাকে জোরে জোরে। তার চোখে যেন আগুন, কণ্ঠে ফিসফিসিয়ে গর্জন, ওর সাহস কি করে হয় তোকে ছোঁয়ার? আমি বেঁচে থাকতে আমার জিনিসে কেউ হাত দিতে পারবে না। তাহলে সে মরবেই। ও জানে না আমি কে, ওকে জ্যান্ত কবর দেব আমি। পরি হতবাক হয়ে তাকিয়ে থাকে। এই মানুষটা কি একটুও বোঝে না সে একটা মানুষ, কোনো বস্তু না? ভাবতে থাকে, এই কেমন উন্মাদনা ওনার। ওর হাতটা আর ঘাড় লাল হয়ে গেছে, পুরো শরীর ভিজে গেছে, কিন্তু উত্তর দেওয়ার সুযোগ মেলে না। সেহরানের ঘষায় পরীর হাত লাল হয়ে যায়, মুচড়ে ওঠে ওর ঠোঁট। হঠাৎ আহ করে ওঠে পরী। সেহরান হঠাৎ থেমে যায়, টের পায় সে মাত্রা ছাড়িয়ে ফেলেছে। শিট বলেই শাওয়ারটা বন্ধ করে দেয়। পরি তখন পুরোপুরি ভিজে, কাপড় গায়ে লেগে আছে। ভিজে যাওয়ার কারণে ওর শরীরের প্রতিটি মেয়েলি ভাঁজ স্পষ্ট দেখা যায়।
শেহরান এবার কোনো কথা না বলে ওর গায়ে টাওয়াল পেঁচিয়ে দিয়ে জোর করে, চল, যেন সংক্ষিপ্ত আদেশ দেয়। শেহরান রুমে এনে বিছানায় বসায় পরীকে, নিজে মলম আনতে যায়। পরী নিজের গায়ে শুধু টাওয়াল দেখে তখন ব্ল্যাঙ্কেটটা টেনে নিজেকে ঢাকার চেষ্টা করে, লজ্জায় আর চোখ তুলতে পারছে না। শেহরান ফিরে এসে চোখ কুঁচকে তাকাই ওর দিকে, এবার আরো চটে যায়, বলে, কি সমস্যা তোর? গায়ে এটা দিচ্ছিস কেন? স্বামী হই তোর, পরপুরুষ না। মলম মলম লাগাতে দে বলছি, এভাবেই থাক প্লিজ। আমি ঠিক আছি, পরি ফিসফিস করে বলে। এবার আর গায়ে ব্ল্যাঙ্কেট দিতে দেখলে যেটা গায়ে আছে সেটাও কিন্তু থাকবে না, ঠান্ডা হুঁশিয়ারি। কিন্তু গলার নিচে ক্লান্তি। পরি এবার পুরোপুরি চুপ হয়ে যায়, কিন্তু মনের দহন কি আর এত সহজে কমে? না, তা যেন আরো দ্বিগুণ হয়ে যায়। শেহরান এবার ধীরে ধীরে হাতের মলমটা লাগায় পরির হাতের লাল হয়ে যাওয়া ক্ষতটায়। স্পর্শে আরো আগ্রাসী কিছু নেই, বরং চাপা অপরাধ বোধ আর অপরিণত আবেগ মিশে আছে চোখে মুখে। পরি তাকিয়ে থাকে ওর মুখের দিকে, চোখের ভেতর জলের রেখা শুকিয়ে এলেও মনে রয়ে গেছে মরুভূমির মতো শুষ্ক। একটু পর শেহরান উঠে দাঁড়িয়ে নিজের ভেজা কাপড় বদলাতে যায়। ফিরে এসে দেখে পরি বিছানার এক কোণায় চুপ করে শুয়ে আছে, যেন শরীর আছে মন নেই। একটা মুহূর্ত শেহরান থেমে থাকে, তারপর টেবিল থেকে খাবারের ট্রেটা তুলে নেয়। সে পরির সামনে দাঁড়িয়ে একটু নরম স্বরে বলে, ওঠ, খেতে হবে, ড্রামা করিস না। পরি মুখটা ঘুরিয়ে নেয়, চোখে রাগের ছায়া, খেতে ইচ্ছে করছে না। শেহরান তখন আর কোনো শব্দ করে না, শুধু একবার চোখে তাকায়, তীক্ষ্ণ, শীতল এবং সেই পরিচিত কর্তৃত্ব ভরা দৃষ্টি। পরীর গলা শুকিয়ে আসে, নীরবে উঠে বসে, মুখ নিচু করে প্লেটের দিকে তাকায়। শেহরান ধীরে বলে, একটা কথা মনে রাখিস, আমি তোকে কখনো কাঁদাতে চাই না, কিন্তু না খেলে, না কথা শুনলে, না মানলে তোকে সামলানোর আমার নিজস্ব একটা স্টাইল আছে। পরীর মুখে খাবার তুলে দেয় শেহরান যত্ন করে, সাথে নিজেও খেয়ে নেয়। পরীও লোকমা তুলে নেয় মুখে, তৃপ্তি নেই, ক্ষুধাও নেই, শুধু যেন নিজের ইচ্ছের শেষটুকু জমা রেখেছে অন্য কারোর কাছে। তার ভেতরে দহন বাড়ে, ভালোবাসা নয়। ওদের খাওয়া শেষ করলে শেহরান প্লেটটা নামিয়ে রাখে টেবিলে আর হাতটা ধুয়ে আসে। পরি উঠে দাঁড়াতে যাবে এমন সময় শেহরান বিছানায় এসে বসে পড়ে। উঠছিস কেন? পরি নিজের গায়ের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, জামা পরে আসি। শেহরান তখন ওর হাতটা ধরে টেনে কাছে বসায়, হেডবোর্ডে হেলান দেয়, নিজের গায়ের শার্টের বোতামগুলো খুলতে শুরু করে। পরি হতচকিত, চোখ বড় বড় করে বলে, কি করছেন আপনি? শেহরান ঠোঁটে তির্যক হাসি টেনে ব্যঙ্গ করে বলে, কান্ট ইউ সি? ওর শার্টটা খুলে পরীর গায়ে পরিয়ে দেয়, তারপর বুকের দিকে টেনে নিয়ে জড়িয়ে ধরে রাখে। পরীর মনে আজ কেমন যেন একটা তীব্র অভিমান জমে উঠেছে প্রতি মুহূর্তে। শেহরান বুঝে ফেলে, একটু নরম হয়ে বলে, এখন থেকে প্রতি রাতে তুই আমার শার্ট পরে থাকবি, কেবল আমার সামনেই, আমাদের রুমে, বুঝলি? এতদিন খেয়াল করিনি, তুই এত একদম হট লাগছিল। পরি নিজের মনে গজগজ করতে থাকে, শয়তান একটা, অসভ্য একটা, সারাদিন প্ল্যান করে কিভাবে আমায় কষ্ট দেওয়া যায়, সেটা শুধু ভাবে। যেদিন আমি থাকবো না সেই দিন বুঝবে কাকে হারিয়েছে। শেহরান এবার কানে কানে বলে, এমনটা শুধুই তোর স্বপ্নে হবে, বাস্তবে নয়। তোকে আমি ছেড়ে দেওয়ার জন্য ধরিনি, আমার কাছে থাকতে হবে তোকে সারা জীবন। পরি নিচু গলায় বলে, আপনি কি মন পড়তে পারেন? শেহরান হেসে বলে, হুম, শুধু মন না, তোর পুরোটাই পড়তে আমি পারি। বলেই পরীর কপালে একটা চুমু। ওদের এই নরম মুহূর্তে ব্যাগড়া দিতে সশব্দে হঠাৎই বিপ বিপ করে ল্যাপটপটা বেজে ওঠে। শেহরানের মুখে বিরক্তি ছড়িয়ে পড়ে। ও বিরক্তি নিয়ে দেখে ফ্রেন্ডরা গ্রুপ কল দিয়েছে ল্যাপটপে। ও জানে এত রাতে প্রয়োজন ছাড়া কল দেয়নি। শেহরান পরীকে বুকের মাঝে রেখে ব্ল্যাঙ্কেটটা জড়িয়ে নেয়, তারপর ল্যাপটপটা বিছানার এক পাশে রাখে। ওপাশ থেকে সব কয়টা জয়েন করে, মাসুক, তানিশা, ঈশানী আর রাহুল। শেহরান রিসিভ করলে রাহুল বলে, কিরে, ঘুমিয়ে গেলি নাকি? এসকে দরকার তাই কল দিলাম।
শেহরান বলে ওঠে, হ্যাঁ সে তো জানি, আমার প্রাইভেসি টাইমে তো যত দরকার তোদের। মাসুক হঠাৎ বলে ওঠে, এত রাতে তোর আবার কিসের প্রাইভেসির রাত, তো ঘুমানোর জন্য রে। সেহরান এবার বেশ চটে যায়, বলে, ইডিয়েটস, ভুলে যাস এখন আমি বিবাহিত পুরুষ, আমার একটা ছোট্ট বউ আছে। পরি এবার লজ্জা পেয়ে একটু সরে যেতে চাই ওর বুক থেকে। সেহরান ওকে আরো জড়িয়ে নেয় নিজের সাথে। রাহুল বলে, কিরে, তুই এত নড়াচড়া করছিস কেন রে এসকে? আর তোর ছোট্ট বউ কি ঘুমিয়ে আছে? সেহরান কিছু বলবে তার আগে মাসুক বলে ফেলে, এই এসকে, তোর বুকে ওটা কি রে? তুই তো খালি গায়ে আছিস, কিন্তু শার্টটা বুকে কি করছে? আর ওয়েট ওয়েট, মাথা ভর্তি চুল দেখা যাচ্ছে তো। এই, ওটা কে রে? সেহরান বেজায় রেগে বলে, আহাম্মক, ওটা আমার বউ। রাহুল যেন সুযোগ পেয়ে গেল মজা ওড়ানোর। ও, আগে বলবি না যে তোর ছোট্ট বউকে কোলে ছাড়া রাখিস না? কি কপাল রে তোর, ছোট্ট থেকেই তোর বউটা এখনো পিচ্চিই রয়ে গেল, আর বড় হতে দিলি না তুই। shame on you, এসকে। সেহেরান বলে, আমার পিচ্চি বউকে নিয়ে বাজে বকিস না, ও ধীরে ধীরে বড় হোক, আমার কোনো তাড়াহুড়ো নেই। তানিশা এতক্ষণ পরে বলে, এসকে, আমরা বোধহয় তোদের ডিস্টার্ব করলাম, তাই না রে? ঈশানী বলে ওঠে, এখন তাহলে আর কিছু বলে লাভ নেই, কাল কথা বলবো। রাহুল ব্যঙ্গ করেই বলল, ডিস্টার্ব করব কেন, ওর তো যা করার আগেই করে ফেলেছে, এখন দেখিস না কেমন রিল্যাক্স করছে বেটা। সেহরান এবার দাঁতে দাঁত চেপে বলে, অনেক বেশি বলিস তুই, কিছুই করিনি আমি, ওই এমনি আমার শার্টটা পড়েছে, নাথিং এলস। মাসুক ঠান্ডা সুরে বলে ওঠে, এই, তোর তো বিজনেস ঠিকঠাক চলছে, তাহলে বউকে ড্রেস কিনে দিতে পারছিস না? এত অভাব তোর, তাই না? ঈশানী বলে ওঠে, শ্যাট আপ গাইস, ওকে এখন আর বিরক্ত করিস না। অ্যাকচুয়ালি আমার না খুব ভুল হয়েছে তোদের ফোনটা রিসিভ করা, তাও আবার এই টাইমে। তোরা যে আমাকে আবার মিং সিঙ্গেল বানিয়ে ছাড়বি তা আমি বুঝতে পারছি, তাই গুড নাইট। শেমলেস ম্যান আর ইউ, শেহরান ব্যঙ্গ করে বলে, ইয়েস আই অ্যাম, বলেই কলটা কেটে দেয়। শেহরান এবার পরীর দিকে তাকিয়ে দেখে ও ঘুমিয়ে পড়েছে ওর বুকে। ও তৃপ্তির হাসি দেয় আর জড়িয়ে ধরে নিবিড়ভাবে, বলে, আমার বেঁচে থাকার একমাত্র কারণ তুই জান, তোকে কষ্ট দিলে সেই কষ্টটা আমি নিজেই পাই। রিমোট দিয়ে লাইটটা অফ করে পরীকে বুকে নিয়েই ঘুমের দেশে পাড়ি দেয় শেহরান। আজ সকালে সূর্য খানবাড়ির উঠোনে নেমে আসে ভারী আলসে চেহারায়। ডাইনিং টেবিলে একে একে সবাই জড়ো হয়েছে, সেলিম সাহেব শুধু অনুপস্থিত। তবে বাকিরা সবাই সময় মতো এসেছে। পরি চুপচাপ মেপে মেপে চলা পায়ে টেবিলের পাশে এসে দাঁড়ায়। সে নিজের হাতে সেহরানের সামনে প্লেটটা রাখে, একে একে সব আইটেম তুলে দেয় নিজের হাতে। সেহরিশ, মানহা আর তানহা তিনজনের চোখে একযোগে ধরা পড়ে দৃশ্যটা। তানহা অট্টহাসি চাপতে না পেরেই বলে উঠল, বাহ ভাইয়া, পরি তো তোমার খুব কেয়ার করে। সেহরান নির্লিপ্ত স্বরে বলে, বউ হয় আমার, ও কেয়ার করবে না তো কে করবে? তার কণ্ঠে ছিল এক অদ্ভুত দম্ভ আর ঠান্ডা গর্বের টান। পরি তখনও চুপচাপ, কাচের গায়ে জমে থাকা শিশির বিন্দুর মতো নিজেকে গুটিয়ে রেখেছে। সেহরান এবার ওকে পাশে বসিয়ে নেয়, নিজের প্লেটটা ওর দিকে এগিয়ে দিয়ে ফিস ফিস করে বলে, ফিনিশ করো। পরীর চোখে লুকানো এক অস্থিরতা, কাল রাতের শোনা সত্যগুলো এখনো বুকের ভেতরে কাঁপছে। ওর কাঁধ যেন ভারী হয়ে উঠেছে কারোর অদৃশ্য কোনো অপরাধ বোধে। সেহেরান বিষয়টা বুঝতে পারে, তার চোখে ছিল না কোনো কোমলতা, তবে ছিল গভীর লক্ষ্য করার ক্ষমতা। কি হয়েছে রে পরি, খাচ্ছিস না কেন? সেহরানের গলা কিছুটা নরম। পরি চুপ থাকে, কিন্তু চোখে কিছু একটা বলতে চায়। সেহরান এক মুহূর্ত দেরি না করে ওর মুখে নিজের খাবার তুলে দেয়। তোকে তো আগেই বলেছিলাম, আমি কোনো কিছুর তোয়াক্কা করি না। মানহা দৃশ্যটা লক্ষ্য করছিল চুপচাপ, কিন্তু ওর চোখে শুধু হিংসা নয়, বরং কৌতূহলের ঝিলিক ছিল। খাওয়া শেষে সেহরান উঠে দাঁড়ায়, সেহরিশকে উদ্দেশ্য করে বলে, তোর কাছে যে ফাইলগুলো আছে
সেগুলো নিয়ে তাড়াতাড়ি করে অফিসে আয়, মিটিং আছে। ওর স্বর যথারীতি আদেশের সুরে। ও বেরোতে যাবে, ঠিক সেই সময়েই দরজার পাশে দাঁড়িয়ে থাকা সেজুতি খানের দিকে চোখ পড়ে। তবুও দেখে না দেখার ভান করে সেহরান, তবে পা এক মুহূর্ত থেমে থাকে না। ঠিক সেই মুহূর্তে মানহা এগিয়ে এসে বলে, ভাইয়া, আজ আমাকে ভার্সিটি পর্যন্ত ড্রপ করে দেবে? তানহা আজ যাবে না, শরীরটা ভালো নেই। সেহরান বিরক্তিতে ভুরু কুঁচকে বলে, বাড়ির গাড়ি তো আছে, ওটাতে যা। আর না হলে তোর আরেক ভাই আছে, ওকে বল। মানহার মুখ রাগে আর অপমানে লাল হয়ে ওঠে, কিন্তু কিছুই বলতে পারে না। পরী সবটুকু দেখেছিল নীরব দৃষ্টিতে। মনে মনে বলে, বোনকে ড্রপ করতে পারলে প্রবলেমটা কোথায়? আজব লোক। সেহরান এবার পরীর দিকে তাকিয়ে বলে, সাবধানে থাকিস, আমার ফিরতে লেট হবে। তার দৃষ্টিতে শীতল অথচ কঠিন এক সচেতনতা। এই এদিকে তানহা ধীর পায়ে নীরব গতি নিয়ে নিজের যমজ বোন মানহার পাশে এসে দাঁড়ায়। মুখটা একটুখানি বাঁকিয়ে নিচু গলায় বলে ওঠে, যেন বিষ ঢেলে দিল কানের ভেতর, তোর এই সস্তা নাটকগুলো আগেও ধোপে টেকেনি, এবারও টিকবে না, এটা জেনে রাখ। ভাইয়া তোকে সহ্য করে না বোন হিসাবে, কিন্তু ভালোবাসে না। আসলে সত্যি তুই বুঝিস না, নাকি বোঝার ভান করিস? তানহার চোখে ছিল নির্লিপ্ত একটা সতর্কতা, যেন বনের বুকে আটকে থাকা বিষাক্ত বাসনাটুকু শেষবারের মতো ঠেলে দিচ্ছে বেরিয়ে আসতে। একতরফা ভালোবাসা দোষ নয় মানহা, কিন্তু সেটা পাওয়ার জন্য যদি ভুল পথ বেছে নিস, তাহলে তা অন্যায়। বিশেষ করে তখন যখন সেই মানুষটা সম্পূর্ণ নির্দোষ, সে কারোর প্রাপ্য নয়, আর তার নিজের প্রাপ্য শুধু শান্তি, যা পরী তাকে দেয়, আর তুই তা কেড়ে নিতে চাইছিস। তানহার চোখে সামান্য কষ্টের রেখা, যেন মানহার জন্য একটু মায়াও জেগে উঠেছিল, কিন্তু মানহার চোখে জ্বলে উঠল হিংসার অন্ধকার। তানহা চলে যেতে না যেতেই মানহা ধীরে ধীরে চোখ ফিরিয়ে তাকালো পরীর দিকে, যার কপালে এই মাত্র তার স্বামীর স্নেহ, ভালোবাসা কিংবা দখলদারিত্ব একটি চুমু এঁকে দিয়েছে দরজা ঠিক মুখে। মানহার হৃদয় জ্বলে উঠল নিঃশব্দ এক আগুন, যেখানে পরী শুধুই একটা প্রতিবিম্ব নয়, একটা যন্ত্রণাদায়ক পরাজয়ের প্রতিচ্ছবি। সেহরান নিঃশব্দে পরীর কপালে একখানা গভীর চুমু এঁকে দেয়, তারপর কাঁধে হাত রেখে ওকে নিজের দিকে টেনে নেয়। গাড়ির দিকে এগোতে এগোতে বলল, এক নিখুঁত জবরদখলকারী সুরে, সন্ধ্যায় রেডি থাকবে। ডেনমার্ক প্রজেক্টের ফাইল ক্লোজ হয়ে গেছে, আর কোম্পানি থেকে একটা পার্টি থ্রো করা হয়েছে আমার নামে। আলমারিতে একটা প্যাকেট রাখা আছে, গিয়ে দেখে নিস। আর যদি কিছু দরকার হয় আমাকে কল করিস। পরীর গলা কেঁপে উঠল। সে ধীর গলায় বলে, আমার ওখানে গিয়ে কি কাজ? আপনি একাই যান। সেহরান থেমে তাকায় ওর দিকে, দৃষ্টির গাঢ়তায় যেন উত্তাল সমুদ্র। কোম্পানির সিইও আমি, তাই ওখানে আমার স্ত্রী আমার সঙ্গে থাকবে, এটাই তো স্বাভাবিক, রাইট? পরে কিছু বলতে গিয়েও থেমে যায়। তখনই সেহরান আরো এক ধাপ এগিয়ে আসে। তার গলার সুর কঠিন, একরকম আদেশের মতো গায়ে বিঁধে যায়। আর শোন, ঠোঁটে কোনো লিপস্টিক দিবি না, আমি আসার পরই দিয়ে দেব, কারণ তোর চয়েস খুব বাজে। আর মনে রাখিস, লিপস্টিক তুই যাই দিস না কেন, শেষে তো সেটা আমাকেই টেস্ট করতে হয়, তাই কোন টেস্টটা আমার জন্য ঠিক সেটা আমি ডিসাইড করব। পরী আশেপাশে চোখ বুলিয়ে দেখে কেউ কিছু শুনেছে কিনা। লজ্জা, অসহায় আর এক অস্বস্তিতে ওকে আচ্ছন্ন করে ফেলে। মনে মনে গজগজ করে ওঠে, এই লোকটার মুখে একটুও তো লাগাম নেই। সেহরান যেন পরীর মনের কথা শুনে ফেলে। হঠাৎই ওর দিকে তাকিয়ে ঠোঁটের কোণে এক তির্যক হাসি ফুটিয়ে বলে, আশেপাশে তাকিয়ে লাভ নেই, চারপাশের কারোর কান নিয়ে আমার কিছুই যায় আসে না। তোকে আগেও বলেছি, আই ডোন্ট কেয়ার। তুই শুধু আমার কথা ভাববি, আমার কথাই শুনবি। তারপর হঠাৎই ঠান্ডা সুরে বলে, তোর শরীরের প্রতিটি অংশ, প্রতিটা রেখা, প্রতিটা ভাঁজ
প্রতিটা স্পর্শযোগ্য রেখা সব আমার ব্যক্তিগত সম্পত্তি। তুই শুধু একান্তই আমার, তাই আমার কথার অবাধ্য হবি না কোনোদিন, মনে থাকবে? পরীর বুকের মধ্যে অদ্ভুত শিহরণ খেলে যায়, গলার কাছটায় যেন কেউ সুতীক্ষ্ণ ধাতব শলাকা চেপে ধরেছে। ওর শরীরটাই হঠাৎ কাঁটা দিয়ে উঠল, এক অজানা শীতল স্রোত যেন ওর মেরুদণ্ড বেয়ে নেমে এলো। হাঁসফাঁস করে উঠল পরী, বুকের ভেতরে একরকম অস্থির তোলপাড় শুরু হয়েছে। ওর নিঃশ্বাস ছন্দ হারিয়ে ফেলেছে। ঠিক সেই সময়েই একটা নিঃশ্বাস মিশে যায় পরীর ঘাড়ের কাছটায়। শেহরান ওর কানের পাশে মুখ নিয়ে ফিসফিস করে বলে, একটা নেশাঘোর ভেজা কণ্ঠস্বরে, এমন অস্থির হচ্ছিস কেন? আমার তো এখনই মুড চলে এসেছে। পরীর ভেতরের সমস্ত স্নায়ু চুপচাপ টানটান হয়ে দাঁড়িয়ে যায়। বুকের মধ্যে জমে থাকা সাহসটুকু জড়ো করে বলে ফেলে, মুডকে কয়েক ঘন্টার জন্য কন্ট্রোল করে রাখুন। দিনের কাজ দিনে আর রাতের কাজ রাতে। এখন বরং অফিসে যান। শেহরান বরং হালকা মজা পায়, চোখে খেলতে থাকে এক রকমের ব্যঙ্গ আর আবেশের শিখা। ঠোঁটে মুচকি হাসি ফুটিয়ে বলে, তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস পরি? ওয়াইফি, আমার যদি আজ আর্জেন্ট কাজ না থাকতো, তাহলে তোর এমন অবস্থা করতাম যে এক সপ্তাহ রুম থেকে বের হতে পারতিস না। অতিরিক্ত আদরের সাইড এফেক্ট কি হয় বুঝিয়ে দিতাম। তুই তো কপাল করে আমার মতো ডিসেন্ট হাজবেন্ড পেয়েছিস। আমি তো এখনই তোকে ডার্ক রোম্যান্স প্র্যাকটিক্যালে দেখাইনি, জাস্ট ট্রায়াল চলছে। শেহরানের মুখে এই কথা শুনে পরীর শরীরটা একটু সরিয়ে নেয়, আবারও কেমন যেন অস্থিরতা আর আতঙ্কের মিশেল হানা দেয় মনে। শেহরান এবার জোরে হেসে ওঠে। হঠাৎ পরীর ঠোঁটে একটার পর একটা ছোট ছোট চুমু আঁকে, তীব্র দখলের মিশ্রণে। সেই চুমুটুকু যেন কোনো শব্দহীন শপথের মতো গায়ে বিঁধে থাকে। তারপর বলে ওঠে, এখন তুই ছোট বলেই তো এত অল্পতেই ছাড় দিচ্ছি। সামনে তুই যখন 18 হবি, তখন কিন্তু নো ছাড়াছাড়ি, অনলি আদর করাকরি। ওকে বেবি? শেহরানের গলায় এই ডাকটা যেন মখমলে মোড়ানো শাসন, একটা অদৃশ্য শেকলের মতন, যা মায়ার মতন বেঁধে রাখে আবার শ্বাসরুদ্ধ করে তোলে। এরপর ওর গলায় নরম নির্দেশ, এখন রুমে যা, আলমারিতে রাখা ড্রেসটা নিয়ে দেখে নিস, আর যদি কিছু দরকার হয় আমায় কল করিস। অনেক দেরি করিয়ে দিলি আজ। শেহরান এবার একটুখানি পরীর দিকে তাকিয়ে ওর ঠোঁটে সেই চিরচেনা অন্ধ দখলের হাসিটা রেখে গাড়িতে উঠে বসে। গাড়ির কাজটা নামিয়ে শেষবারের মতো বলে ওঠে, তুই শুধু আমার, আর এই পরিচয়টাই তোকে সবচেয়ে বেশি মানায় ডিয়ার ওয়াইফি। গাড়ি চলতে শুরু করে, পেছনে রয়ে যায় স্থির নির্বাক এক পরী, আর এক ঝলক হাওয়ার মতো সরে যায় শেহরান। পরী দাঁড়িয়ে থাকে ঠিকই সেই জায়গায়। হৃদয়ের গভীরে একটা ভারী ঢেউ এসে আছড়ে পড়ে। সেই ঢেউয়ের শব্দে কেউ শোনে না, কেউ বোঝেও না। দূরে খান হাউজের দ্বিতীয় তলার বারান্দা থেকে সেজুদি খান চুপচাপ দাঁড়িয়ে দেখছিলেন সবটা। ছেলের মুখে আদরের ছায়া, আর পুত্রবধূর চোখে অনড় সম্মতি দেখে তিনি একটু নিঃশ্বাস ফেলেন, একটু নিশ্চিন্ত হলেন ভেতরে ভেতরে। তার মুখে হালকা প্রশান্তির রেখা ফুটে উঠল। নিজের মনেই বললেন, আলহামদুলিল্লাহ, পরীকে দেখেই বোঝা যাচ্ছে ও ভালো আছে। আমার ছেলে বুঝি এবার নিজেকে গুছিয়ে নিচ্ছে। আর পরী, সে যেন ওর ছায়া হয়ে ওর পাশে থেকে যাচ্ছে। শেহজুদ খান সেই শান্ত মুহূর্তটাকে মুঠোয় ভরে রেখে ভেতরে চলে যান। কিন্তু তিনি ভুলেই গেলেন, চোখের দেখা সবসময় সত্য হয় না। কখনো কখনো সবচেয়ে বড় কান্নাটা হয় একেবারে নীরবতায় ঢাকা, যা দেখে না কেউ। গাড়ির শব্দটা মিলিয়ে যেতেই পরী ধীরে ধীরে নিঃশব্দে নিজের ঘরে ফিরে আসে। ঘরটা যেন আজ একটু বেশি শূন্য, নিঃসঙ্গ এবং বোবা। ঠিক মিনিট কয়েক আগেও যেখানে শেহরানের গলার গর্জন ছিল, শরীর ঘন নিঃশ্বাসের ভারী উপস্থিতি, সেইখানে এখন শুধুই নিস্তব্ধতা। এমন এক নীরবতা যা হৃদয়ের গভীরে ছুরি চালায়। আলমারির দিকে এগিয়ে যায় পরী, সেখানে রাখা সেই প্যাকেটটা হাতে তুলে নেয়, যা শেহরান রেখে গিয়েছিল।
তার রাতের অনুষ্ঠানের জন্য। প্যাকেটটা খুলতেই এক অপূর্ব রক্তলাল গাউনের ঝলক ওর চোখে ধাক্কা মারে। ড্রেসটা যেন কেবলই একখণ্ড পোশাক নয়, একটা নিখুঁত শিল্প। রংটা ঠিক যেন সন্ধ্যাবেলার গোধূলির আলোর মতো, যেখানে লাল রঙের মিশে আছে রূপোর সূক্ষ্ম কাজ, হালকা নেট আর স্যানিটের গায়ে গায়ে একেবারে লেগে থাকা ফুলের এমব্রয়ডারি যেন ওর কোমলতা আর শুদ্ধতাকে আরো উজ্জ্বল করে তুলবে। সাথে রাখা আছে একটা সেট, মানানসই হালকা গ্লসি ডায়মন্ড সেট, গলার হার, কানের দুল, হাতের ব্রেসলেট, সব মিলিয়ে একটা সাদামাটা অথচ অভিজাত ঐশ্বর্যের ছাপ। পরি ড্রেসটা হাতে নিয়ে কিছু সময় দাঁড়িয়ে থাকে, মনে মনে বলে ওনার রুচি যে কতটা পরিশীল তা তো দেখলেই বোঝা যায়। কিন্তু মানুষটা কেন এমন, এত শীতল, এত দখলদারি, এত অসহিষ্ণু? নাকি শুধু আমার সাথেই এমন? একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে ড্রেসটা আবার সুন্দর করে ভাঁজ করে আলমারিতে রেখে দেয়। তারপর ধীর পায়ে নিজের রুমটা গুছিয়ে নেয়, বিছানার চাদর ঠিক করে, জানালার পর্দা টানে, আর টেবিলের ওপর থেকে সেহরানের ছোট্ট একটা ছবির ফ্রেমে লাগিয়ে বেড সাইড টেবিলে রাখে। ঠিক তখনই দরজায় হালকা টোকা পড়ে। পরি তাকিয়ে দেখে ভেতরে ঢোকে তানহা, হাতে একটা বই, চোখে মুখে পরিচিত দুষ্টুমির ছাপ। কিরে, বর অফিসে যেতেই বুঝি তাকে মিস করা শুরু করেছিস? পরি হেসে ওঠে, কেবলই চুপচাপ ফ্রেমটা টেবিলে রাখে। তানহা ওর পাশে এসে বসে, পরির চোখে চোখ রেখে বলে, একটা কথা বলবো তোকে, খুব মন দিয়ে শোন। পরি আগ্রহ নিয়ে মাথা নাড়ে। তানহা জিজ্ঞেস করে, বলতো, স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি দরকার কিসের? পরি এক মুহূর্ত দেরি না করে বলে, বিশ্বাস। তানহা হেসে ফেলে, বলে, এক্স্যাক্টলি। এখন এই বিশ্বাসটাই রক্ষা করার দায়িত্ব তোর। ভাইয়া রাগী হতে পারে, গম্ভীর হতে পারে, কিন্তু চরিত্রে দুর্বল নয়। তাকে নিয়ে যেন তুই কখনো কোনো সন্দেহ করিস না। পরিবারের কেউ হোক বা বাইরের কেউ, যে যা খুশি বলুক না কেন, তুই সবার আগেই ভাইয়াকে বিশ্বাস করবি। ভাইয়া তোকে কখনো ঠকাবে না, এটা আমি লিখে দিতে পারি। পরি অবাক হয়ে বলে, আপু, হঠাৎ এসব কথা কেন বলছো? তুমি কি কাউকে ইঙ্গিত করছো? তুমি কি আমাকে কারোর থেকে সাবধান করতে চাচ্ছ? তানহা এবার পরীর মুখে হাত রাখে, তুই সত্যি অনেক বুদ্ধিমতী। শুধু বলছি, কেউ কিছু বললে প্রথমে বিশ্বাস করিস না। সবকিছু আগে ভাব, বোঝ, তারপর ভাইয়াকে জানাস। আর না পারলে আমাকে বলিস, ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম হয়ে যাবে। পরীর চোখে তখন এক অজানা সংশয়, কিন্তু কিছু জিজ্ঞাসা করে না আর। তানহা উঠে দাঁড়িয়ে বলে, আচ্ছা তুই থাক, আমি এখন চলি, পড়া বাকি আছে। তানহা চলে যায়। পরী জানালার পাশে গিয়ে দাঁড়ায়। কাচের ওপাশে সূর্যের আলো ছড়িয়ে পড়েছে, কিন্তু ওর মনে যেন একটা অদৃশ্য ছায়া নামছে। নিজের মনে নিজেই বলে, আপু কি বোঝাতে চেয়েছে? কে এমন আছে যে আমার আর সেহরানের সম্পর্কের মধ্যে বিষ ঢালতে চায়? কোনো জবাব আসে না, শুধু নিঃশব্দে একটা প্রশ্ন হাওয়ায় ঝুলে থাকে, যার উত্তর হয়তো সময়ই দেবে। আর এইদিকে সেহরান অফিসের প্রাইভেট ক্যাবিনে বসে আছে, ল্যাপটপ খুলে সামনে রেখে চেয়ারে হেলান দিয়ে চুপচাপ হাসছে সে। ঠোঁটের কোণে এক টুকরো মুগ্ধতা খেলা করছে, তবু সেই হাসি নিঃশব্দ। নিচু গলায় বিড়বিড় করে বলে ওঠে, থ্যাঙ্কস তানহা, বোন আমার। তুই ঠিক সময়ে ঠিক কথাটাই বুঝিয়েছিস ওকে। স্ক্রিনে ভেসে ওঠে ওর রুমের এক কোণের দৃশ্য। সেখানে পরি একা বসে আছে, ড্রেসটা হাতে নিয়ে কি যেন গভীরভাবে ভাবছে, চোখে মুখে ধূসর বিষণ্ণতা। ঠিক তখনই রাহুল নিঃশব্দে কেবিনে ঢুকে সেহরানের পেছনে দাঁড়ায়, ল্যাপটপের স্ক্রিনে দেখে, চোখ বড় বড় করে বলে ওঠে, বাহ রে বাহ, তুই তো একেবারে সুপার রুস্তম হয়ে গেছিস এসকে। অফিসে বসেও লাইভ মনিটরিং! অফিসে থেকেই বা লাভ কি রে ভাই? এতই যখন মিস করিস বাসাতে থেকে গেলেই পারতি। সেহরান ভুরু কুঁচকে বলে, শাট আপ রাহুলের বাচ্চা, একদম বাজে বকবি না। রাহুল কাঁধ ঝাঁকিয়ে মুখ গম্ভীর করে বলে, এই এসকে, বাচ্চা কই থেকে আসবে? আমি তো এখনো বিয়েই করিনি, তাই দয়া করে বাচ্চা বলে অপমান করিস না। আমি একদম নির্দোষ, সিঙ্গেল বলেই কি এমন হেয় করবি আমায়?
ঠিক তখনই মাসুক ঢুকে পড়ে আর হেসে বলে, আরে তোর মতো আনরোম্যান্টিক লোককে কে বিয়ে করবে রাহু? ঠিক করে তো একটা প্রেমও করতে পারিস না, মেয়ে মানুষ দেখলেই তো তোর সুড়সুড়ি শুরু হয়ে যায়। রাহুল চোখ টাটিয়ে বলে, ভাই দয়া করে এইসব মিথ্যা রটাস না। আর আমার মেশিন ঠিকঠাক কাজ করে কিনা সেটা নিয়ে সন্দেহ তোর না থাকলেও চলবে। বিয়ের পর তোদের আগেই বাচ্চার বাবা হয়ে প্রমাণ দিয়ে দিব। শেহরান এবার শব্দ করে হেসে বলে, সত্যি করে বলতো রাহুল, তোর যন্ত্রটা একবার চেক করিয়ে দেখেছিস তো? কাজ করে তো ঠিকঠাক? বলেই ও আরো মাহসুক একসাথে ফিস্ট বাম্প করে হেসে গড়ায়। রাহুল এবার দুই কানে হাত দিয়ে বলে, এনাফ, আজকে আমার সহ্যের সীমা শেষ। তোদের প্রেম ট্রেম আর আমার বউ গল্পে আমার কিছুই আসে যায় না। খুব শীঘ্রই বিয়ে করে আমি তোদের দুজনকে চমকে দেব, তোরা তখন দেখবি। মাসুক আবার দুষ্টু হাসি দিয়ে বলে, না রে ভাই, তোকে দিয়ে কিচ্ছু হবে না। এসকে তো অলরেডি প্রসেসিং এ চলে গেছে, মানে বাচ্চার বাবা হওয়ার ট্রাকে। আর আমি তো এবার ইউএসএ তে ফিরেই বিয়ে করব। এখন শুধু ইস্যু হ্যাঁ বললেই হলো। আর তুই তো এখনো কানে কোণে খুঁজতেই ব্যস্ত। রাহুল এবার ঠাট্টার ঢঙে একটু কাঁধে গুঁতো মেরে বলল, তুই যা বলেছিস মাসু, এই এসকে যে রীতিমতো রোমান্টিক হবি আর বউকে একদিনও রেস্ট দেয় না, সেটা একবারে প্রমাণিত। ওই তো দেখ, অফিসেও বসে ল্যাপটপে লাইভ স্ট্রিমিং। এত প্রেম এত টান, বারে বাহ। মাসুক এবার একটু গম্ভীর হয়ে পর্দার দিকে তাকিয়ে বলে ওঠে, একটু ভালো করে দেখ, স্ক্রিনে পরীর মুখ কেমন টেনসড লাগছে। কোনো প্রবলেম আছে নিশ্চয়, চোখে মুখে সেই চিন্তার ছাপ। তুই দেখেছিস ও চুপ করে কি যেন ভাবছে? শেহরান ধীরে মাথা নাড়ে, গলা ভারী কিন্তু নিয়ন্ত্রিত। হ্যাঁ, আমি জানি তেমন কিছু না হয়তো, কিন্তু আমার মন বলছে কেউ ওকে কিছু বলেছে। পরি এখনো আমায় কিছু বলেনি, তবে কাল রাতে যখন বুক ভাসিয়ে কেঁদেছিল আমি বুঝে গিয়েছিলাম কিছু একটা হয়েছে। তানহা আমাকে বলেছিল ও নাকি মানহাকে পরীর সঙ্গে কথা বলতে দেখেছে। রাহুল এবার গম্ভীর হয়ে বসে পড়ল, মানে মানহা এবার ঢুকেছে তোদের মাঝখানে? শেহরান দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ রে ভাই, আমি জানি ও কি করতে পারে। আগেও অনেকবার মানহাকে বলেছি ডোন্ট ডিস্টার্ব মাই লাইফ, কিন্তু কানে তো তোলো গুজে রেখেছে। এখন আবার নতুন করে পরীর কানে বিষ ঢালবে, এটাই তো ও পারে। তবে একটা কথা শুনে রাখ, যদি ওর জন্য আমার বউ এক ফোঁটাও কষ্ট পায়, আই শিওর আমি ওর জানই নিয়ে নেব। আর হ্যাঁ, পরি যদি এই কথা আমায় না বলে চুপ করে থাকে, তাহলে তোদের বোনকেও কষিয়ে কয়েকটা চড় মারবো, সব কথা লুকিয়ে নিজের মনে পুষে রাখার জন্য। মাসুক দীর্ঘশ্বাস ফেলে বলে, মানহা এই পাগলামি কবে থামাবে রে ভাই? পৃথিবীতে কি আর কোনো ছেলে ছিল না যে তোর পেছনে এমন ঝাঁপিয়ে পড়তে হলো? রাহুল মুচকি হেসে বলে, আসলেই ভাই, ভয়ঙ্কর বোন তোর। সেই যে ইউএসএ ট্রিপে যাওয়ার আগে অবধি তোকে টার্গেট বানিয়ে রেখেছিল, আর যাওয়ার পর তোর পেছনে পড়ে গিয়েছিল, যেন বিয়েটা না হলেই জীবনটাই ব্যর্থ। শেহরান এবার ক্লান্ত ভঙ্গিতে কফির কাপটা তুলে নিয়ে বলল, অনেকবার ওকে বুঝিয়েছি রে রাহুল, বলেছি আমার জীবনে আমার নিজের মতো করে সাজাবো, তবুও ও বুঝতে চায় না। এখন আবার পরীকে ঘিরেই ওর নাটক শুরু হয়েছে। এটাই একমাত্র স্ক্রিপ্ট যেটা ও বারবার রিপিট করে। রাহুল এবার কিছুটা আশ্বাসের সুরে বলে, তুই চিন্তা করিস না, তোর পরি কিন্তু বোকা মানুষ না ভাই, ও অনেক বুদ্ধিমতী, কারোর কথা তাড়াতাড়ি বিশ্বাস করে না। তুই শুধু একটু সময় দে, দেখবি নিজেই সব বুঝে যাবে। মাসুক এবার হালকা গলায় বলে ওঠে, তুই সতর্ক থাকিস রে এসকে, কারণ ভালোবাসা যতই নির্মল ততটাই সহজে বিষে রঙিন হয়ে যায়। যদি কেউ তাতে বিষ ঢালার চেষ্টা করে, তুই তো জানিস তোর ওই বোন মানহা, সে কেবলই বিষ। শেহরান এবার চোয়াল শক্ত করে বলে, এইবার কেউ যদি আমার ভালোবাসা আর আমার বইয়ের মাঝে আসে, তাকে আমি শেষ করে দেব, মাথা তুলে দাঁড়াতেই দেব না। রাহুল আর মাসুক একসাথে মাথা নাড়ে, তাদের বন্ধুর চোখে তখন এক যে তীব্রতা আর ভালোবাসার মিশ্রণ, তা নিছকই রোম্যান্স নয়, একজন স্বামী যে তার ভালোবাসার মানুষকে আগলে রাখতে জানে। পাশ থেকে মাসুক হেসে বলে,
তবে পরীকে জাস্ট একটু সাবধান করিস। খুব বেশি আদর করলে বউ হয়ে যায় রানী, আর রানী হয়ে এলে তো রাজা গলা কেটে মারা খায়। তিনজন একসাথে হেসে ওঠে। বসন্তের অফিস ঘরের মধ্যেও যেন এক ঝলক কিশোরোচিত বন্ধুত্বের হাওয়া ঢুকে গেল। ইতালির রোম, বাংলাদেশের তখন দুপুর 12টা বাজে। তখন ইতালির আকাশে সকাল গড়িয়ে ঠিক ভোর, শেষ সাড়ে সাড়ে সাতটা থেকে আটটা। রোম শহরের বাতাস তখনও অলস ঘুম ঘুম। ইউভান বারান্দার রেলিং ধরে এক কাপ ব্ল্যাক এসপ্রেসো হাতে দাঁড়িয়ে আছে। নন্দিনীর অ্যাপার্টমেন্টের ছাদ বেয়ে সকাল গড়িয়ে যাচ্ছে, কিন্তু ইউভানের চোখে যেন সময় থেমে আছে। হঠাৎ পেছন থেকে এসে দুই হাত ওকে আঁকড়ে ধরে নন্দিনী। পিঠে একের পর এক আলতো চুমু এঁকে দেয় সে, আর ফিসফিসিয়ে বলে, স্যার, কি হয়েছে আপনার? ইউভান নির্লিপ্ত গলায় বললেন, কিছু না, পুরনো কিছু মনে পড়েছে, ব্যাস। এই একটুখানি কথায় নন্দিনীর হাতের বাঁধন যেন ধীরে ধীরে আলগা হয়ে আসে। সে নীরবে পিছু হটে, ভেতরে চলে যেতে চায়, কিন্তু ঠিক তখনই ইউভান তার কবজি ধরে কাছে টেনে নেয়, শক্ত করে জড়িয়ে ধরে। নন্দিনীর চোখ ভিজে আসে। কিছু না বললেও অনেক কিছু বলে ফেলে সে। ইউভান ধীরে কফির কাপটা পাশে রেখে নন্দিনীকে কোলে তুলে নেয়, পাশের দোলনায় বসে, ওকে বুকের সঙ্গে চেপে ধরে। নন্দিনী কিছুই বলে না, কারণ সে জানে তার এই পুরুষের হৃদয়ের প্রতি কোনায় কোনায় একজন কেউ লুকিয়ে আছে, কোনো এক নামহীন নারী, কোনো এক অপূরণীয় গল্প। ইউভান নরম গলায় বলে, তুমি ভালো করেই জানো আমার ভালোবাসার মানুষ একজনই। সব জেনে তুমিই তো আমার কাছে এসেছিলে নন্দিনী, আমি তো কখনো জোর করিনি তোমায়। ইউহানের চোখে তাকিয়ে নন্দিনীর চোখ জ্বলে ওঠে, কিন্তু সেখানেও আশ্চর্য রকম নীরবতা। বিয়ে করিনি, তবুও আমরা একসঙ্গে আছি অনেক দিন। আমি চেষ্টা করেছি তোমায় বুঝতে, মানতে, কিন্তু সত্যি বলতে কি, তোমার প্রতি আমার কোনো প্রেম নেই, তবে মায়া আছে। তোমার মায়ায় আমি বাধা পড়ে গেছি নন্দিনী। এই মায়া থেকে পালাতে পারিনি আমি কোনো দিন। তুমি এত ভালোবাসো কেন আমায়, বলো তো? আমি তো তোমার যোগ্য নই। নন্দিনী এবার ধীরে ইউভানকে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলে, আমি তো কিছুই চাই না আপনার কাছ থেকে স্যার, শুধু আপনি আমার হয়ে থাকুন। কোনো স্বীকৃতি চাই না, সমাজ চাই না, ভবিষ্যতও চাই না। আপনি যাকে ভালোবাসেন তাকে নিয়েই থাকুন, আমি কিছুই বলবো না। শুধু বছরের কটা দিন না হয় আমাকে দিন, আপনি আর অন্য কারোর হন, কিন্তু আমায় ছেড়ে যাবেন না কোনোদিন। এই কথাগুলো যেন ইউভানের ভেতরের শূন্যতায় ঢেউ তোলে। নন্দিনীর চোখের দিকে ইউভান তাকিয়ে দেখে, সেখানে শুধু একটা কষ্টের ছাপ স্পষ্ট। সে নন্দিনীর সারা মুখে চুমু আঁকে একের পর এক, এক নিঃশব্দ কৃতজ্ঞতায়। তারপর বলে, কি করছো তুমি বোকা মেয়ে? আমায় এত ভালোবাসা তোমার ঠিক হয়নি। তুমি জানো, ঠিক তোমার মতোই বয়সী একজন ছিল, চঞ্চল হরিণী, সে আমায় এক আকাশ সম পৃথিবীর মতো ভালোবাসতো, কিশোরী বয়স থেকেই। কিন্তু আমি তাকে ধরে রাখতে পারিনি নন্দিনী। আমার সেই অভিমানিনী অনেক অভিমান নিয়ে চলে গেছে আমায় ছেড়ে। শুধু মানুষটা না, আমাদের ভালোবাসার অস্তিত্বটাকেও সঙ্গে করে নিয়ে গেছে চিরদিনের জন্য। নন্দিনী ধাক্কা খাওয়ার মতো চমকে ওঠে। চলে গেছে মানে? ইউভান মাথা নাড়ে, নিচু গলায় ভেজা কণ্ঠে বলে, একজন মৃত মানুষকে তুমি এতদিন তোমার প্রতিদ্বন্দ্বী ভেবেছ নন্দিনী? নন্দিনী কেঁপে ওঠে, ধীরে ধীরে ইউভানের বুকের ওপরে মাথা রেখে কাঁপা কাঁপা গলায় বলে, আমি ভুল করেছি স্যার, না বুঝে আপনাকে কষ্ট দিয়েছি। ইউহান এবার আর কিছু বলতে দেয় না, ওর ঠোঁটের ওপরে নিজের আঙ্গুল রাখে, তারপর জড়িয়ে ধরে বলে, থেমে যাও, তোমার কোনো দোষ নেই। আমার জীবনে যারা সবচেয়ে কাছের ছিল তারাই আমায় বারবার অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছে। তুমি যদি এখন আমাকে ভুল বোঝো, তাও আশ্চর্যের কিছু হব না। দোলনাটি তখনও হালকা দুলছে, আর দুইটা ক্লান্ত অসম্পূর্ণ আত্মা, মায়া, অতৃপ্তি আর একতরফা ভালোবাসার বোঝায় একে অন্যকে আঁকড়ে ধরে বসে আছে।
পরি চিন্তায় ভারাক্রান্ত মুখে নিজের ঘর থেকে বের হয়। করিডোরটা নিস্তব্ধ, যেন এক অদৃশ্য ভারে বোঝায়। ও ধীরে ধীরে হাঁটছে, প্রতিটি পদক্ষেপ যেন দ্বিধার সঙ্গে গাঁথা। হঠাৎ ওর কনুইতে একটা টান লাগে, চমকে পেছনে ফিরে তাকায়, দেখে মানহা দাঁড়িয়ে আছে, চোখ মুখ উত্তেজনায় ভরা। চল আমার রুমে। অপরিসীম তাড়াহুড়োতায় পরীর হাতটা টেনে নিয়ে যায় নিজের ঘরের দিকে। পরী একটু অবাক হয়, এই মেয়েটি এতটা ব্যাকুল কেন। ও কিছু না বলে চুপচাপ চলে যায় বোনের পেছনে। রুমে ঢুকতেই পরী বলল, কি হয়েছে আপু, এত তাড়াহুড়ো, এই গভীরতা, কিছু বলবে? কণ্ঠে একরাশ কৌতূহল। মানহা কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করে বসে, তানহা আপু তোকে কিছু বলেছে রে? দেখলাম আজও সেহরান ভাইয়ার রুম থেকে বের হলো, আর তুইও তো তার কিছুক্ষণ পরেই সেখান থেকে বের হলি। ও কি তোকে কিছু বলেছে? পরি এবার গম্ভীর হয়, চোখে কুয়াশা সরিয়ে স্পষ্ট করে বলে দেয়, ওটা আমাদের রুম আপু, তোমার ভাইয়ার আর আমার। আর তানহা আপু আমাকে এমন কিছু বলেনি যে তা তোমার জানা প্রয়োজন। কণ্ঠে তীক্ষ্ণ আত্মবিশ্বাস, যেন এক স্তব্ধ আগুন। মানহা একটু থতমত খেয়ে যায় পরীর এতটা স্পষ্টতায়, তবুও নিজেকে সামলে একরকম নাকচ করে বলে, হ্যাঁ হ্যাঁ, মনে তো তাই, ঠিক বলেছিস। পরী এবার আরেক ধাপ এগিয়ে যায় কথায়, কণ্ঠে ঝাঁজ তবে শালীনতা বজায় রেখে, শোনো, আমি অনেক কিছু জেনেও কখনো কাউকে কিছু বলি না, কারণ সেটা আমার মানসিকতার বাইরে। তোমার কথাও কাউকে না জানিয়ে চুপ থেকেছি। যেমন আমারও উচিত না কিছু বলা, তেমনি তোমারও উচিত নয় এইসব জানতে চাওয়া। মানহা এবার কিছুটা ভেঙে পড়ে, এক ধরনের অসহায়তা ওর চোখে ঝিকিয়ে ধরে। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। ও ফিসফিস করে বলে, তুই কাল বলছিলি তুই আমায় সাহায্য করবি, তুই তো জানিস পুরো ঘটনা, একমাত্র তুই জানিস সব। পরি এবার দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, আমি বলেছিলাম সাহায্য করব এবং করবও, তবে শর্ত একটাই, যদি লোকটি সব জানার পরেও অন্য কাউকে বিয়ে করে থাকে, তবে তার শাস্তি তাকে দেবার অধিকার তোমার আছে, আমি পাশে থাকব। এই কথা শুনে মানহার মুখে কষ্টের ছায়া গাঢ় হয়ে ওঠে। হঠাৎ চোখের কোণ ভিজে ওঠে, ভাঙা কণ্ঠে সে ফিসফিসিয়ে বলে, হ্যাঁ জানে সব, আমি নিজেই বলেছিলাম ওকে সবকিছু, তাও সে অস্বীকার করেছে। সে বলেছে আমি মিথ্যা বলছি, আর বলেছে আমি পাগল। আমি ওকে বিশ্বাস করেছিলাম পরি রে, আর সে সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। বলতে বলতেই কান্নায় ভেঙে পড়ে মানহা। সে কান্নার প্রতিধ্বনি শুধু বুকের ভেতরে, বাইরে শুধু নীরবতা। পরি দাঁড়িয়ে থাকে, চোখে এক ধরনের সংশয়, কিন্তু ওর ভেতরে তখন একটা প্রশ্নই জেগে ওঠে, কে এত বড় অন্যায় করলো? পরীর মনের সত্য জানার আগুন জ্বলতে থাকে অন্ধকারের মধ্যে, নিঃশব্দে। পরী মানহার কাঁধে হাত রাখে, ওকে সামলিয়ে একটু নরম সুরেই বলে, তার আগে তো আমাকে জানতে হবে মানুষটা কে আপু, তুমি এভাবে ভেঙে পড়ছো কেন? তোমার তোমার তো দুজন ভাই আছে, এত সহজে কেউ তোমার সাথে প্রতারণা করে পার পেতে পারবে না। তা কি করে হয়? আর তুমি নামটা বলো, আমি তোমার ভাইয়ার সঙ্গে কথা বলবো, উনি সব ঠিক করে দেবেন, আমি কথা দিচ্ছি। পরীর কণ্ঠে ছিল দৃঢ়তা, বিশ্বাসের ঝলক, কিন্তু ঠিক তখনই মানহা হঠাৎ হেসে ওঠে। না, সেটা খুশির হাসি ছিল না, ছিল কেমন একটা আত্মহীন ভাঙা কাচের মতো কটকটে বিদ্রূপ। তোর স্বামী। মানহার ঠোঁটের কোণে এক অসমাপ্ত করুণা ঝুলে থাকে। তোর উনি আমার জন্য কিছু করবে না রে পরি। পরি যেন এক মুহূর্তের জন্য থমকে যায়, চোখের পাতা কেঁপে ওঠে, গলা শুকিয়ে আসে। কেন আপু? ওর কণ্ঠে ছিল বিস্ময়ের ঘন ছায়া। তুমি তো কষ্টে আছো, তোমার বিপদে তোমার ভাই সাহায্য করবে না, এটা কি করে হয়? মানহার চোখ থেকে এবার যেন আগুন ঝরে পড়ে, কণ্ঠে একেবারে গম্ভীর। কারণ সে আমার নিজের ভাই না পরি, আর আমি ওর বোন না। চারপাশের বাতাস হঠাৎ স্তব্ধ হয়ে আসে, ছাদটা যেন ভারী হয়ে নেমে আসে পরীর মাথার ওপর। কি?
কি বললে তুমি? পরীর গলা কেঁপে ওঠে। এইমাত্র তুমি যা বললে তার মানে কি? মানহার ঠোঁটটা কেঁপে ওঠে, চোখ দুটো এক দৃষ্টিতে পরীর দিকে। যার সন্তান আমার গর্ভে, সে কি করে আমার ভাই হয় বল পরী? পরীর শরীরটা যেন হঠাৎই জমে যায়, পায়ের নিচের মাটি যেন ফাঁকা হয়ে আসে। কান্না নয়, চিৎকার নয়, শুধু এক ভয়ানক স্তব্ধতা। প্রিয়জনের হতে বিশ্বাসঘাতকতার শব্দগুলো যেন আঘাত করে জলের চেয়েও হিম এক অনুভবে। কি বলছো তুমি আপু? ওর কণ্ঠ ভেঙে যায়। কার সন্তান? কার কথা বলছো? আমার স্বামী? এটা মিথ্যা, এটা সত্যি হতেই পারে না। পরীর চোখে যেন কুয়াশা জমে, কণ্ঠ ফেটে পড়ে। উনি তো এমন নন, আমি জানি। উনি কখনো এমন কোনো কাজ করতে পারেন না। তুমি মিথ্যা বলছো, তাই তো? মানহা এবার রেগে উঠলেও নিজেকে সংযত রাখে। আমি তোর আপু পরি, তোর রক্তের সম্পর্কেও। আর তোর সাথে কোনো মিথ্যা কেন বলবো? আমি তো যেচে এসে কিছু বলিনি, তুই নিজেই জানতে চেয়েছিস। এখন যদি তোর বিশ্বাস না হয়, তাহলে যাচাই কর, খোঁজ নে, সত্যিটা খুঁজে নে। তারপর তুই বুঝে নিস আমাকে সাহায্য করবি কি করবি না। মানহার চোখে তখন শুধু অন্ধকার। একটা চিরন্তন প্রশ্নের সম্মুখীন হয়ে পরীকে একটা চিরস্থায়ী আঘাত দেওয়ার উদ্দেশ্যে। আর পরী, সে দাঁড়িয়ে থাকে ঝড়ের ভাঙা বৃক্ষের মতো, চোখে একটাই ধ্বংসধ্বনি বাজে বারবার। যার গর্ভের সন্তান, সেই কি মিথ্যা বলতে পারে? কিন্তু ও ওর অসহায়তাকে আটকে রাখে মর্যাদার চাদরে। কিন্তু ভেতরে ভেতরে পরীর সমস্ত বিশ্বাস যেন এক অজানা সংকটের মধ্যে দুলতে থাকে। সত্যের মুখ যেন তখনও ঘোমটায় ঢাকা। পরী আর কিছু না বলেই বেরিয়ে যায় মানহার কক্ষ থেকে। পরী রুম থেকে বেরিয়ে যাওয়ার পর মানহা দরজাটা ধীরে ধীরে বন্ধ করে দেয়। ঘরের নিস্তব্ধতা যেন মুহূর্তেই ছায়ার মতো গাঢ় হয়ে ওঠে। মানহা ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, চোখ দুটো ফাঁকা দেওয়ালে আটকে যায়, কিন্তু চোখের পেছনে এক দগদগে আগুন। তারপর ধীরে ধীরে হাসে। না, এটা খুশির হাসি না, এটা একরকম বিষ হাসি। একটা পরাজয়ের ছদ্ম জয় হাসি, একটা পাপের আশ্রয়ে পাওয়া সম্ভাবনার রক্তচাপা আনন্দ। বোকা মেয়ে, নিজের ঠোঁট কামড়ে বলল সে। তুই ভাবিস তোকেও ভালোবাসে, তোর প্রতি এত টান, আর আমি তাকিয়ে তাকিয়ে তাই দেখব? তুই বুঝতেও পারলি না? তোর ওই মিষ্টি ব্যবহার, শান্ত মুখ, নির্ভরতার ছায়া, সবটাই তোর দুর্বলতা। আর সেই দুর্বলতাই আমার জয়ের হাতিয়ার। মানহার চোখে তখন তীব্র স্পর্ধা। আমি জানি সেহরান আমায় পছন্দ করে না, ওর চোখে আমি কিছুই না, একটা স্পয়েলড ব্রার্ড। আর হয়তো তাই ভাবে ও। কিন্তু আমি জানি আমি ওকে ছাড়া কাউকে চাই না, আর আমি কিছুতেই ওর জীবন থেকে সরে যাবও না। সে ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, নিজের প্রতিবিম্বের দিকে এক ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে বলে নিজেকেই, তুই তো দেখলি পরীর মুখ কেমন যেন রক্ত শূন্য হয়ে গেল। ওর বিশ্বাসে ফাটল ধরাতে পেরেছি আমি, এটাই আমার প্রথম ধাপ। আয়নার প্রতিফলনে এক কুটচালের ছায়া। যদিও ও নিজে থেকে দূরে সরে যায় সেহরানের জীবন থেকে, তাহলেই আমি জায়গা পাবো, ওর জায়গা, ওর বিছানায়, ওর স্বামীর মনে। যদি সেহরান এখনো আমায় ফিরিয়ে দেয়, তাতে কি? কিন্তু আমি জানি ভালোবাসা না থাকলে ও শরীরের প্রয়োজনে তো একটা সময় ঠিকই আসে। পুরুষ মানুষ তো। আমি না হয় ওখানেই জায়গা করে নেব। ও আমাকে ভালো না বাসলেও সময় ঠিকই আমায় জিতিয়ে দেবে। ওর কণ্ঠে হঠাৎ যেন বিষ মেশানো কোমলতা। পরি যদি জানে সেহরান কখনোই ওর ছিল না, যদি ওর মনে ভয়, অসহায়তা আর অবিশ্বাস জন্মায়, তাহলেই ও হারবে। আর ওর হার মানেই তো আমার জয়। কিছুক্ষণ চুপ করে থাকে মানহা, তারপর মৃদু গলায় বলে, তবে এখন এই কয়দিন আমাকে একটু কাঁদতে হবে, যাতে ও ভাবে আমি সত্যি খুব কষ্টে আছি।
আর একটু একটু করে ওর স্বামীর প্রতি বিশ্বাসটাও কেটে যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে যাতে ও কাউকে কিছু বলতে না পারে, কাউকে বোঝাতেও না পারে। এইটুকু বলে মানহা বালিশে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। না, সেটা সত্যিকারের কষ্টের কান্না নয়, ওটা ছিল এক সাজানো আবেগের ছায়া, যা সত্যের মুখে নকল অশ্রু ছিটিয়ে দেয়। আর এইদিকে ঘরের দরজা টেনে বন্ধ করে দেয় পরী। চোখে তখন অজস্র প্রশ্ন, বুক জুড়ে ধীরে ধীরে জমে ওঠা এক পাহাড় সম যন্ত্রণা। নীরবে হেঁটে যায় ওয়াশরুমে, অপলক চোখে তাকিয়ে থাকে আয়নার দিকে, চোখে মুখে অবর্ণনীয় ক্লান্তি। তারপর ধীরে ধীরে শাওয়ারের নিচে বসে পড়ে। জলের ধারা নেমে আসে মাথার ওপর দিয়ে, যেন স্রোতের মতো বইতে থাকে তার দুঃখ, তার নিঃশ্বাসের জমে থাকা না বলা কথারা। হঠাৎ ভেসে আসে কিছু কথা। সেহেরান তো সেই দিন বলেছিল, আমি বাচ্চা চাই না, কখনোই না। পরীর বুকটা যেন হঠাৎ করে চেপে আসে, চোখ দুটো বন্ধ করে বিড়বিড় করে ওঠে সে। এই জন্যই কি? এই জন্য আপনি কখনো বাচ্চা চান না? কারণ আপনি হয়তো সেটা অন্য কারোর মাধ্যমে পেয়ে গেছেন, তাই না? চোখ দিয়ে নেমে আসে অশ্রুর স্রোত, শাওয়ারের জলের সাথে মিশে গিয়ে হারিয়ে যায়। আপনি, শেহরান, আপনি আজ আমার বিশ্বাসটা ভেঙে দিলেন। আপনি কত অন্যায় আমার সাথে করেছেন, কিন্তু তারপরও আমি তো আপনাকে বিশ্বাস করেছিলাম। আপনি কি আমার সেই অনুভূতির মর্যাদা রাখলেন? একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে পরী কিছুক্ষণ চুপ থাকে। হঠাৎ ওর মনে পড়ে সকালের আলোয় তানহার বলা কথাটা, সেই সতর্ক কণ্ঠ, সেই গভীর আস্থার ভাষা। পরীর চোখ খুলে তাকায়, চোখ মুখ হাত দিয়ে মুছে ফেলে, হাঁটু দুটো বুকে জড়িয়ে শক্ত করে বলে, না না, আপনি যতই আমার সাথে রুক্ষ আচরণ করুন না কেন, আপনার চোখের গভীরে আমি অনুভব করেছি আমার জন্য কিছু আছে। আপনার স্পর্শ, আপনার দৃষ্টি সবটাই মিথ্যা হতে পারে না। আপনি আমাকে ভালোবাসেন, আমি জানি। আপনি নির্দোষ, এটা আমি বিশ্বাস করতে চাই। তার জন্য আমি প্রমাণ চাই। একটু থেমে কাঁপা কাঁপা গলায় বলে, আপু কেন এমন বলল আমি জানি না, কিন্তু সে যাই বলুক আমি ততক্ষণে আপনাকে অপরাধী বলে মেনে নেব না, যতক্ষণ না আপনি নিজে এসে তা প্রমাণ করেন। শেহরান, আপনি আমাকে ভালোবাসেন, না হয় আমার এতটুকু বিশ্বাসের জবাব আপনি অবশ্যই দেবেন। আর আমি সেই বিশ্বাসে দাঁড়িয়ে থাকব, একা আপনার পাশে, যতক্ষণ না আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করবেন। বাইরে তখনও পৃথিবী চলমান, কিন্তু ওয়াশরুমের শাওয়ারের নিচে পরীর একাকী কান্না যেন থামতেই চায় না। অভিমান, আস্থা আর ভালোবাসার টানা পড়েনে জর্জরিত এক হৃদয় অপেক্ষায় থাকে নিজের ভালোবাসার মানুষের সাফাই শোনার জন্য, সত্যের মুখোমুখি হওয়ার জন্য। দুপুরের নরম রোদে অফিস কেবিনের জানালাগুলো স্বচ্ছ হয়ে উঠেছে, কিন্তু সেহরানের মুখে কোনো আলো নেই। টেবিল জুড়ে সুসজ্জিত লাঞ্চ, দামি কাটা চামচে গন্ধরাজ লেবুর সুবাস ছড়ালেও তার ক্ষুধা যেন হারিয়ে গেছে কোথাও। সামনে বসে ঈশানী, তানিশা, মাসুক, রাহুল সবাই হাসছে, গল্প করছে, কেউ কেউ খাবারে ব্যস্ত। তবুও সেই ভিড়ে বসেও সেহরান যেন কোথাও নেই। ওর চোখ শুধু ল্যাপটপের স্ক্রিনে, বারবার যেন কোনো একটা অদৃশ্য সংকেত খুঁজে চলেছে। সে জেনেছে পরি এখনো লাঞ্চ করেনি, অনেকেই ডেকে গেছে রুমে, তবুও মেয়েটা চুপচাপ শুয়ে আছে। একটা স্তব্ধতা যেন ওকে ঘিরে রেখেছে, কিন্তু পরি নীরব, না কোনো সাড়া, না কোনো অভিযোগ। এই নীরবতাই তো সবচেয়ে বড় চিৎকার। সেহেরান ভাবছে, নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। আমাকে আজই পরীর সাথে কথা বলতে হবে, সব জানতে হবে আমায়। আমি চাইলেই এখনই কল করতে পারি, 1 সেকেন্ডের ব্যাপার। তবে আমি তা করব না। আমি চাই না ও বুঝুক ও আমার পৃথিবীর কতখানি জায়গা দখল করে নিয়েছে। কারণ সেহরান খান নিজের দুর্বলতা কাউকে দেখাতে রাজি নয়। এই গভীর ভাবনার মাঝেই ঈশানী চুপচাপ খাবার রেখে সেহরানের দিকে তাকিয়ে উঠে বলল, অনেকক্ষণ ধরে দেখছি লাঞ্চ ঠিক মতো করছিস না এসকে। সেহরান চোখের পলক না ফেলেই একটা হালকা নিঃশ্বাস ফেলে, মুখে আনতে চায় একটা অস্বাভাবিকতা, তবুও কণ্ঠে জমে থাকা শব্দগুলো ভারী। সে আস্তে বলে, ইয়া, আই এম অল রাইট।
তানিশা একটু সরে এসে বলে, কিন্তু তোর মুখ দেখেই তো বোঝা যাচ্ছে সব ঠিক নেই। ইজ সামথিং বাদারিং ইউ? কিছু হলে বল এসকে। আমরা কি বাইরের কেউ? রাহুল তো রাহুলই, সুযোগ পেলে সে ছাড়ে না। সে তো সবসময় মজাই খোঁজে। চল টিপে চোখ কুঁচকে মজার সুরে ফাজলামিতে বলে ওঠে, আরে তোরা কেউ বুঝতে পারছিস না, এসকে পরীকে মিস করছে। ও তো বউ পাগল, জানিসই তো। সেহরানের ধৈর্যের সীমা এবার যেন একটু টলে গেল। ঠান্ডা গলায় কিন্তু এক চিলতে রাগ নিয়ে বলে, শাট আপ রাহুল, সবসময় এমন মজা ঠিক না। আই এম নট ইন দ্য মুড। আমার একদমই কিছুই ভালো লাগছে না, প্লিজ এখন কেউ কিছু জিজ্ঞাসা করিস না। মাসুক পরিস্থিতি সামাল দিতে তাড়াতাড়ি করে বলে ওঠে, আরে আরে রিল্যাক্স এসকে, রাগ করিস কেন? আচ্ছা শোন, সবাই সন্ধ্যার পার্টি টাইম মতো পৌঁছাতে হবে, দেরি করা চলবে না। রাহুল তো রাহুলই, ওকে নিয়ে কেউই বেশি আশা করে না যে কোনো দিনও সিরিয়াস হবে। হঠাৎই সে কাঁধে ঝাঁকুনি দিয়ে সেহরানকে বলে ওঠে, এই এসকে, আজ পরীকে কিন্তু আনবি বুঝলি? তবে প্লিজ সেদিনের পার্টির মতো আবার কারোর গায়ে হাত তুলে দিস না রে ভাই। না জানি সেই বেচারা কোনোদিন বাবা ডাক শুনতে পারবে কিনা। কথা শেষ হতেই পুরো রুমে হঠাৎ একটা অস্বস্তিকর নীরবতা। সেহরানের চোখে যেন আগুন জ্বলে ওঠে। সে টেবিল থেকে হালকা ঝাঁকুনি দিয়ে রাহুলের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, জাস্ট ফর ইউ ম্যান। তুই জীবনে চেঞ্জ হবি না, না? রাহুল এবারও নিজস্ব ঢঙে জিভে দাঁত কাটে, সি ব্রো সে। তুমি তো পুরুষ মানুষ, আমাকে এইসব করতে বলিস না প্লিজ। ওটা তোর বইয়ের আইনগত স্বীকৃতির অধিকার। এইবার আর সেহরান নিজেকে ধরে রাখতে পারল না। ওর ধৈর্যচ্যুতি ঘটে। ও টেবিলের উপরে থাকা টিস্যু বক্সটা তুলে নিয়ে সোজা ছুঁড়ে দেয় রাহুলের দিকে। ইডিয়েট! আমার বউ তোর বোন হয়, এটা মনে রাখার মতো জ্ঞান যদি তোর থাকতো। রাহুল লাফ দিয়ে সরে পড়ে। মাসুক মুখটা চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। ঈশানী তো একেবারে ফেটে পড়ছে হাসিতে। সেহরান দাঁড়িয়ে রাহুলকে ফিসফিস করে বলে, আজকে আরেকবার যদি আমার বইয়ের নামে উল্টাপাল্টা মুখ বলিস, তোকে আমি অফিসের মাঝখানে প্যান্ট ছাড়া দাঁড় করিয়ে রাখবো বলে দিলাম। মাসুক ব্যঙ্গ করে বলে ওঠে, ভালো হয়ে যা রাহু। সবাই হেসে ওঠে, আর মুহূর্তেই রুমের হালকা উজ্জ্বল একটা আমেজ ফিরে আসে। বন্ধুত্ব, খুনসুটি আর একটা ভালোবাসার ছায়া যেন সবার মাঝে ঘুরে বেড়াতে থাকে। এদিকে সেজুতি খান নরম সুরে একজন স্টাফকে বললেন, যাও তো পরীকে ডেকে নিয়ে এসো, একটা ছোট্ট সারপ্রাইজ আছে ওর জন্য।